আসলে সেদিন আমার বিয়ে হয়ে গেছে। কথাটা শেষ হতে না হতেই যেন ওরা সবাই চেঁচিয়ে উঠল। ওদের চেঁচানো শুনে ক্লাসের মধ্যে থাকা বাকি সবাই ওখানে এসে পড়ল কি হয়েছে তা দেখার জন্য। মালিয়া চেঁচিয়ে বলতে লাগলো, আমাদের মধ্যকার একটা তারা আকাশ থেকে খসে মাটিতে পড়ে গেছে, তার জন্য তোমরা সবাই দোয়া করো। নেহা বলল, সত্যি বলছিস নাকি আমাদের সাথে ফান করছিস? ততক্ষণে ক্লাসে থাকা সবাই ব্যাপারটা জেনে গেছে। রাচিতা লজ্জা মাখা কণ্ঠে বলল, এটা কি মজা করার কোনো বিষয়? সত্যিই বলছি। মালিহা বলল, কেমনে কি ভাই? আমরা কিছুই জানতে পারলাম না, অন্তত আমাদের জানাতে তো পারতি। আর আমি নিজেই তো জানতাম না। আমাদের বোকা বানাচ্ছ না? আমরা কোন যুগে বাস করছি তা ভুলে যেও না। এই যুগে বিয়ে ঠিক হওয়ার পর জানানোর জন্য কি হাতি ঘোড়ায় চড়ে যেতে হয় নাকি? একটা কল বা মেসেজ, ব্যাস। আর নীলা আপুর বিয়েতে চাচ্চু আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। আসলে বিয়েটা নীলা আপুর নয়, আমার ছিল। আমিও সেদিন জানতে পারলাম। রাজিতা ভাবলো যে যাক, ওদের বোকা বানানো গেছে। সত্যিটা ওদের জানালে ভিন্ন প্রশ্ন শুরু করবে। আরও শান্তি লাগলো এটা ভেবে যে ওর বান্ধবীদের সত্যিটা জানাতে পেরেছে। নইলে অত বড় একটা মিথ্যে চেপে রাখলে ও দম বন্ধ হয়ে মারাই যেত। ওরা সবাই তো বিয়ের ছবি দেখার জন্য পাগল হয়ে গেল, কিন্তু কেউ কেউ বলল বরের ছবি দেখবে। বিয়ের ছবি দেখবে? বর কী করে? ট্রিট দাও তাড়াতাড়ি। চারিদিক থেকে একজন এক এক কথা বলতে লাগলো। ভাগ্যিস তখন ক্লাসে স্যার চলে এসেছে, তাই রাজিতা আপাতত বেঁচে গেল। ক্লাস শেষে হতেই রাজিতা তাড়াতাড়ি বের হয়ে আসলো ক্লাস থেকে। আনানকে কল করে তাড়াতাড়ি আসতে বলল। আনানের আজ আর কোনো ক্লাস ছিল না, তাই রাজিতা ফোন করতেই বের হয়ে গেল। রাজিতা গাড়িতে ওঠার সময় আশেপাশে তাকিয়ে দেখলো যে ওর কোনো ফ্রেন্ড নেই। ও গাড়িতে উঠেই জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আনান পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, আগে একটু পানি খেয়ে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে কারো কিছু চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে? বড় বাচ্চা বেঁচে গেছি আজ। তার মানে কি সত্যি তুমি চুরি করে পালাচ্ছ? বলেই হাসতে লাগলো আনান। রাজিতা আনানের হাসি মুখ দেখে ক্ষণিকের জন্য সব ভুলে গেল। আনান লক্ষ্য করেনি যে রাজিতা ওকে দেখছে। দেখলে হয়তো রাজিতা অমনভাবে তাকিয়ে থাকতে পারত না। আনান রাজিতার দিকে তাকাতেই রাজিতা চোখ নামিয়ে নিয়ে পানি খাওয়া শুরু করলো। পানি খাওয়া শেষে বোতলটা আনানের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, ভার্সিটি থেকে কি আর চুরি করবো বলুন? ভার্সিটির স্যারটাকেই চুরি করে নিয়ে আসলাম। কেউ দেখলে আমাকে কি আর আস্ত রাখবে বলুন? বলেই জিজ্ঞাসু দৃষ্টিতে রাজিতা তাকালো আনানের দিকে। আনান কথাটা শুনে লজ্জা পেয়ে কি না বোঝা গেল না। বোতলটা খুলে ডকডক করে পানি খেয়ে নিল। রাজিতা বলে উঠল, আরে আমি তো মুখ লাগিয়ে পানি খেয়েছি। আপনি? আনান নিজেও মুখ লাগিয়ে পানি খায়। আনান এবার বলল, তুমি খেয়েছো বলে কি বোতলটাতে নোংরা হয়ে গেছে নাকি? না, তা নয়। তা অমন ছুটছিলে কেন? একটা সময় হয়ে গেছে। কি? আমি ওদের বলে দিয়েছি যে সেদিন নীলা আপুর না আমার বিয়ে ছিল। আনন্দ খুশি হয়ে বললে, তো সমস্যায় কি? সমস্যা তো এখানে নয়। তাহলে ওরা আপনাকে দেখতে চায়, দেখিয়ে দাও, সেটাও সমস্যা নয়। আরে ভাই, এত না পেয়েছি সোজা সাপটা বলে দাও আসলে সমস্যাটা কি। ওরা বিয়ের ছবি দেখতে চাচ্ছে। কথাটা শুনে আনানও চিন্তায় পড়ে গেল। আসলেই তো, ওদের তো বিয়ের কোনো ছবিই নেই। এমনভাবে বিয়েটা হয়ে গেল যে ছবি তোলার কথা কারো মাথাতেই ছিল না। আনান কিছুটা ভেবে বলল, একটা কাজ করা যেতে পারে। কি? তোমার চাচা চাচি আর চাচাতো বোনদের আমাদের বাসায় ইনভাইট করে তোমার আর আমার ঘরোয়াভাবে কিছু বিয়ের ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে রাখা যাবে। আর তুমি যদি চাও তো আবার নতুন করে তোমাকে বিদায় অনুষ্ঠান। আর না, বিয়ে তো হয়ে গেছে, নতুন করে আবার অনুষ্ঠান করার কোনো মানে হয় না। আর কিছুদিন পর তো অনুষ্ঠান হচ্ছেই নাকি? কিন্তু এখন তো তোমার বান্ধবীদের ছবি দেখাতে হবে। তুমি তো ওদের অলরেডি বলে দিয়েছো যে ধুমধাম করে তোমার বিয়ে হয়ে গেছে। ছোট আম্মু আর নীলা আপু কি আসতে রাজি হবে? ইনভাইট করলে অবশ্যই আসবে। রাজিতা এক দিক দিয়ে খুশি হচ্ছিল, অপর দিক দিয়ে ভয় পাচ্ছিল এটা ভেবে যে ওর চাচি আর নীলা আপু আনন্দের বাসায় আসলে আবার কি কাহিনী শুরু করব কে জানে। আনান আর রাজিতা একটা রেস্টুরেন্টে থেকে লাঞ্চটা সেরে নিল। রাজিতা প্রচুর ক্ষুধা লেগেছিল, তাই আর কোনো প্রশ্ন না করে খেয়ে নিল। ও আবার ক্ষুধা একদম সহ্য করতে পারে না। খাওয়া শেষে আনান নিজে গিয়ে কিছুই দই মিষ্টি আর ফলমূল কিনে আনলো। তারপর গাড়ি গিয়ে সোজা থামলো রাজিতার চাচার বাড়ি। রাজিতা আনানের কাঁধে মাথা রেখে তখন
ঘুমিয়ে পড়েছিল, বুঝতেই পারেনি। রাজিতা বুঝতে পারেনি যে আনান ওর চাচা চাচিকে ইনভাইট করার জন্য আজকে এখানে চলে আসবে। রাজিতার জিজ্ঞাসা দৃষ্টিতে তাকানো দেখে গাড়ি থেকে নামতে নামতে আনান বলল, কাল তো থার্সডে, কাল পরশু 2 দিন ক্যাম্পাস বন্ধ আছে, তাই ভাবলাম ফটো সেশনের পার্টটা তাড়াতাড়ি সেরে ফেলি। কাল আমাকে একটু ক্যাম্পাসে যেতে হবে, ওখান থেকে ফিরে তোমাকে আর মাকে নিয়ে শপিং করব। আর আমার মামা মামি আর খালামণিদেরকে আজকেই ফোন করে দিবেন। পরশুই ফটো সেশন শেষ করে ফেলি। কি বলো? রাজিতা কি বলবে বুঝতে পারে না। দুজন চুপচাপ বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে লাগলো। নীলা আর রিমি বাসায় নেই, ওর চাচাও একটু বাইরে গেছে। রাজিতার চাচি ওদের দেখে কিছুটা অবাক হলেও আজ আর কোনো খারাপ ব্যবহার করলো না। আনান আর রাজিতাকে নিজ হাতে শরবত বানিয়ে খাওয়ালো, হেসে হেসে কথা বলল, আর এটাও জানালো যে পরশু ওরা সবাই অবশ্যই যাবে। আনান এক মুহূর্তের জন্য রাজিতাকে একা ছাড়লো না। যদি ওর চাচি আবার বেফাস কিছু বলে বসে। আনান চলে আসার কথা বলতেই ওর চাচি বলল, আরেকটু থাকো, সেদিন অমন করে চলে গেলে আজও চলে যাবে? এই গরিব চাচিকে পছন্দ হয় না নাকি? আরে না আন্টি, আসলে আমি আর রাজিতা দুজনেই অনেক টায়ার্ড, আর এখন কেউ বাসায়ও নেই। শুধু শুধু আপনাকে বিরক্ত করতে চাই না। এখন তো আসা যাওয়া চলবেই। সেদিনের কথাই কিছু মনে করো না, আসলে নীলার কথাই আমি তোমাদের ভুল বুঝেছিলাম। রাজিত ওর চাচির কথায় এত পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। নিজের দোষগুলো সব এখন নীলা বেচারির উপর চাপিয়ে দিচ্ছে। তারপর ওর নিয়ন ভাইয়ের কথা মনে হতেই ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, কারণ ওর চাচি আর নীলার একমাত্র ওষুধ হচ্ছে নিয়ন ভাইয়া। নিশ্চয়ই রিমি সেদিনের সব কথা বলে দিয়েছে। রিমিকে সামনে পেলে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে দিত, কারণ রিমি ওকে ততটা পছন্দ না করলেও অপছন্দও করে না। নিয়ন বাইরে যাওয়ার পর থেকে কোনো কিছু হলে রিমি নীরবভাবে রাজিতার উপকার করেছে। সব কিছু না হয় চাচা আর না হয় নিয়নকে বলে দিত, রাজিতার কিছু করার প্রয়োজন পড়তো না। রাজিতার চাচির স্বাভাবিক কথাবার্তায় আনানো কিছুটা স্বাভাবিক হলো। আনানো ভয়ে ভয়ে ছিল যে আজ আবার ওর চাচি কী না কি বলে বসে। সেদিনের মতো কথাবার্তা শেষ করে রাজিতার আনান ভালোভাবেই বিদায় নিল ও চাচির থেকে। বাইরে থেকে এসে ফ্রেশ হতে হয় সেটাও কি জানো না নাকি? সারাদিন বাইরে ছিলে আর এসেই ভেবে শুয়ে পড়লে। আনান রুমে ঢুকতে ঢুকতে শুয়ে থাকা রাজিতাকে উদ্দেশ্য করে কথাটা বলল। রাজিতা ফোনটা হাতে নিয়ে সময় দেখতে দেখতে বলল, আমি ভীষণ টায়ার্ড, ফ্রেশ হওয়ার এনার্জিও নেই। আমার তো মন চাচ্ছে একটা না একটা ঘুম দিতে, তারপর ঘুম থেকে উঠে দেখব সূর্য মামা জেগে গেছে, আমাকে আর ডাকবেন না। রাজিতার কথা শুনে আনান ওর হাত ধরে টেনে তুলে বসালো। তারপর মুখে কিছুটা হাসি নিয়ে বলল, এনার্জি আমারও নেই, তবে তুমি চাইলে তোমার ফ্রেশ হওয়া সাহায্য করতে পারি। কি লাগবে নাকি সাহায্য? আনার কথায় লজ্জা পেয়ে রাজিতা এক ধরে বাথরুমে যেতে যেতে বলল, আমার কি হাত পা নেই নাকি? আমি নিজেই ফ্রেশ হতে পারি, কারো সাহায্যের প্রয়োজন নেই। আমার কি আর খেয়ে কাজ নেই? তুমি বললে বলেই তো সাহায্য করতে চাইলাম। অসহায়দের সাহায্য করলে সওয়াব পাওয়া যায়। রাজিতা বাথরুম থেকে বলতে লাগলো, এতই যখন সাহায্য করার ইচ্ছে, তাহলে ওয়ার্ড্রপ থেকে আমার একটা ড্রেস দিন। তোমার কি হুটহাট দৌড়ে বাথরুমে যাওয়ার রোগ আছে কি? ড্রেস চেঞ্জ করবে, অথচ ড্রেসই নাওনি। দিলে দিন, আর না দিলে আমি নিজেই নিয়ে নিচ্ছি। আনান কালো রঙের একটা ড্রেস হাতে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে বলল, বউর হুকুম পালন না করে উপায় আছে? দরজাটা খুলতে পারো, এই নাও তোমার ড্রেস। রাজিতা দরজা খুলে ড্রেসটা নিয়েই আবার ঠাস করে দরজা লাগিয়ে দিল, আর বলতে লাগলো, সাহায্যগুলো তুলে রাখছি, আপনার যখন লাগবে শুধু বলবেন, আমাকে সুদ সমেত ফেরত দিয়ে দিব। আমি কোনো সুদ ঘুষখোর নই, মুক্ত হস্তে দান করে যাই, পরে আবার পস্তাবেন না যে। কেন তখন রাজি হলাম না? রাজিতার কথা শুনে আনান একে একে হাসতে লাগলো। সারাদিনে শপিং শেষে রাজিতা, আনান আর আনানের মা তিনজনই ক্লান্ত। রাজিতা মনে হয় 1 বছরে এত শপিং করেনি, পারলে পুরো শপিং মল তুলে নিয়ে আসবে এমন একটা অবস্থা। আনানের মা যেটাতেই দেখে সেটাতেই নিতে চায় নতুন বউয়ের জন্য। বিকেল থেকে শুরু করে পুরো রাত 9টা পর্যন্ত শপিং করেছে ওরা, বাইরে থেকেই ডিনার করে এসেছে। আনানের বাবা কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন, উনি অবশ্য আনন্দের আগেই ফিরেছেন। বেশি মানুষকে বলা হয়নি কাল। আনন্দের 2 খালামণি আর ওর মামার পরিবার আসবে, আর রাজিতাদের বাসা থেকে রাজিতার চাচা চাচিরা। রাতে আনান এসব নিয়েই আলোচনা করছিল।
ওর বাবার সাথে। ওর বাবা বলল, তুই চাইলে তোর ফ্রেন্ডদেরকেও বলতে পারিস। আনান ওর বাবার কথা শুনে বলল, কাল শুধু ঘরের মানুষদের বলতে চাইছি। মাম্মি বারবার বলছিল যে আমার বউ দেখবে, বাইরের মানুষ তো পার্টিতে থাকবেই সবাই, আর রাজিতা চাচা চাচিও মেয়ে শ্বশুর বাড়ি দেখে যাবে। বিয়েটা যেভাবে হয়েছে তাই আমি চাচ্ছিলাম যে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। তারপরেও তুই চাইলে নিশাদকে বলতে পারিস, ছেলেটা থাকলে অনেক কিছু ম্যানেজ করতে পারবে। কতদিন আমাদের বাসায় আসে না। নিশাদ আনানের ভার্সিটি ফ্রেন্ড, ভার্সিটিতে পড়ার সময় প্রায় আনন্দের বাসায় আসতো। আনানও রাজি হয়ে গেল। তুমি যখন বলছো একবার ফোন করে দেখি, যদি আসে ভালোই হবে। ও ঢাকাতেই নাকি আছে, বিয়ের জন্য মেয়ে দেখতে এসেছে। আচ্ছা তাহলে বলিস। আর আমি রোকনকে বলে রেখেছি, বাদ বাকি ব্যবস্থাও করবে। আচ্ছা, আনানের মামাতো ভাই রোকন, ওনার বউ শিমলা আর 7 বছরের একটা ছেলে শিমুল, ওরা আনন্দের নিচের তলাতেই ভাড়া থাকে। যদিও আনানরা ওদের থেকে ভাড়া তেমন একটা নেয় না, ওদের যে মাসে ইচ্ছে হয় দেয়, না ইচ্ছে হলে দেয় না। আনানের বিয়ের দিন শুধু ওরাই সাথে গিয়েছিল। আনানের মামার খালার ব্যাপারে না জানলেও আনান কাউকে আসতে মানা করছিল। সবাই আনানের বউ দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে, তাই কাল আসার কথা বলতেই সবাই রাজি হয়ে গেছে। আনান দরজার কাছে যেতেই শুনতে পায় যে রাজিতা গুনগুন করে গান গাইছে। আস্তে আস্তে দরজা খুলে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রাজিতার গান শুনছিল আর ভাবছিল যে মেয়েটার গানের গলা ওর মতো মিষ্টি। রাজিতার গান গাওয়া শেষ হতে না হতেই আনান বিছানার কাছে আসতে আসতে বলল, বাহ, আমার মিষ্টি বউটা আবার গানও গাইতে পারে দেখছি। আনান ওর গান শুনতে পেরেছে ভাবতে লজ্জা পেয়ে রাজিতা লুকিয়ে লুকিয়ে গান শোনাটা কি ঠিক? তাহলে এখন আমার সামনেই গাও শুনি। আমার বয়ে গেছে আপনাকে গান শোনাতে, তবে তবে কাকে শোনা? কাউকেই না, আমার গান শুধু আমিই শুনবো। আনান ওর পাশে শুয়ে পড়ল। রাজিতা নিজে একদিকে গুটিয়ে নিল। তা দেখে আনান বলল, এখন তো নিজেকে গুটিয়ে নিচ্ছ, ঘুমিয়ে পড়লেই তো হাত পা ছুঁড়ে আমার গায়ের উপরেই দিবে। আনানের এই কথায় রাজিতা ভীষণ লজ্জা পেল। কী করবে ভেবে না পেয়ে কথাটা মুখের উপর আনান লাইট অফ করতে করতে বলল, লজ্জাপতি, কে? লজ্জা পেয়ে মুখ লুকাতে হবে না, লাইট অফ করেছি। কে লজ্জা পাচ্ছে কেন? আমার বাচ্চা বউটা। আমাকে বাচ্চা বলবেন না একদম, আমি অনার্স 2nd ইয়ারে পড়ি। আমার মেমোরি যদি অতটাও খারাপ না হয়ে থাকে, তাহলে কে যেন বলেছিল যে সে নাকি অনার্স 2nd ইয়ারে বাচ্চা একটা মেয়ে। তখন তো ভয় পেয়ে এটুকু বলেই থেমে যায় রাজিতা। আনান মুখে থেকে কথাটা সরিয়ে দিতে দিতে বলল, কথাটা একবার সরাতে পারো? লাইট অফ করে দিয়েছি। আচ্ছা, সেদিন কি আমাকে দেখে ভীষণ ভয় লাগছিল? জানি না, তবে মনে হয়েছিল যে আপনি খুব খারাপ একজন মানুষ হবেন হয়তো। এখন কি মনে হয়? এখন তো মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীদের একজন হয়তো আল্লাহ আমার জন্য রেখে দিয়েছিলেন। বাংলা যাকে বলে খাঁটি সোনা, আর ইংরেজিতে পিওর গোল্ড। সেই খাঁটি সোনায় যদি কখনো খাত খুঁজে পাও, তাহলে কি ছুঁড়ে ফেলে দিবে? কখনো এমন শুনেছেন? কখনো যে সোনায় খাত থাকার কারণে সেটাকেও ফেলে দিয়েছে? তুমি কি করবে? অবশ্যই খাতটুকু ফেলে দিয়ে খাঁটি সোনাটুকু রাখবো। আর মাঝে মধ্যে সোনার মধ্যে খাত মেশানো প্রয়োজনও পড়ে। এখনই কি আমাকে বিশ্বাস করা যায় না? রাজিতা আমতা আমতা করে বলল, হয়তো যায়। এখনও তুমি তোমার গোল্ড থেকে বের হতে পারোনি। হয়তো বের হয়েছি। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ থেকে আনান বলল, একটা কথা জিজ্ঞেস করব? কিন্তু রাজিতার কোনো উত্তর না পেয়ে আনান ওর নাম ধরে ডাকতে লাগলো। রাজিতা! নামটা মুখে নেওয়ার সাথে সাথে আনানের মনের মধ্যে একটা প্রশান্তির ঢেউ বয়ে যায়। রাজিতার কোনো উত্তর না পেয়ে আনান বুঝে গেল যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। সারাদিন যা দখল গিয়েছে, রাজিতার কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে আলতো করে একটা ভালোবাসার চুমু ওকে দিয়ে আনানও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আনন্দের পুরো বাসা লাইটিং করা হয়েছে। ছাদের উপরে আনান আর রাজিতার বসার জন্য অনেক সুন্দর করে প্যানেল সাজানো হয়েছে। সুন্দর পর পুরো বাসা সোনালি আলোয় ঝলমল করতে লাগলো। আনানের রোকন ভাইয়ের বউ রাজিতাকে সাজিয়ে দিল। উনি একসময় পার্লারে কাজ করতেন। হালকা গোল্ডের কালারের লেহেঙ্গা রাজিতাকে পুরো বউ বউ লাগছে। আনানও গোল্ড কালারের শেরওয়ানি পরছে। ওকেও কম সুন্দর লাগছে না। আনান আর রাজিতার দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। আনানের ছোট খালামণি আর ওনার স্বামী এসেছেন। ওনাদের কোনো সন্তান নেই। রাজিতাকে ওনার খুব পছন্দ হয়েছে। আনানের বড় খালামণির 2 ছেলে, কোনো মেয়ে নেই। বড় ছেলে রাফসান নতুন বিয়ে করেছে। ছোট ছেলে আফনান এখনও বিয়ে করেনি। ওনারাও সবাই এসেছেন। ওনার এক্সপ্রেশন দেখে বোঝার উপায় নেই যে রাজিতাকে ওনার পছন্দ হয়েছে কিনা।
আনানের মামি ওনার স্বামী আর মেয়ে রুকমাকে নিয়ে এসেছেন। উনি তো আসার পর থেকে রাজিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। শিমলা ভাবি থেকে রাজিতা শুনেছেন যে আনানের মামি নাকি ওনার মেয়ের সাথে আনানের বিয়ের প্রস্তাব দিয়েছিল। আনানরা রাজি হয়নি বলে উনি নাকি বলেছিল যে দেখবে আনান কত ভালো মেয়ে বিয়ে করে। রাজিতা পুতুলের মতো বসে আছে। আনান এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। শুধুমাত্র ছবি তোলার জন্য একটু সময় এসেছিল, তাও চুপচাপ শুধু সবার সাথে ছবি তুলেছে। রাজিতার চাচিরা অনেক পরে আসলো। ওদের দেখে রাজিতা দৌড়ে গেল। সবাইকে একসাথে দেখে রাজিতা কী যে আনন্দ লেগেছে তা বলে বোঝানো নয়। রাজিতা চাচা চাচিকে দেখে আনানের মামি এগিয়ে গিয়ে ও চাচিকে উদ্দেশ্য করে বলল, আপনি নিশ্চয়ই মেয়ের মা? রাজিতার চাচি মাথা নাড়িয়ে বলল, আরে না, আমি ওর চাচি। ওর মা বাবা তো অনেক আগেই মারা গেছেন। কথাটা শুনেই আনানের মামি নাক সিটকিয়ে বলল, আমাদের নতুন বউ তার মানে এতিম? আনান আশেপাশে ছিল না, কিন্তু কথাটা রাজিতার কানে যেতেই ওর কলিজাটা যেন ছিদ্র হয়ে গেল। এতিম হওয়াটা কি খুব বড় অন্যায়? আনানের মামির চাহনি দেখে রাজিতার মনে হচ্ছিল যে ও যেন চিড়িয়াখানার কোনো আজব প্রাণী। রাজিতাও হার মানার পাত্রী নয়। আশেপাশে ওর শাশুড়িকে খুঁজতে লাগলো। ওর শাশুড়িকে দেখে রাজিতা ওনাকে জড়িয়ে ধরে আনানের মামির সামনে গিয়ে বলতে লাগলো, মা আপনি কোথায় চলে গিয়েছিলেন? আর বাবা কোথায়? বাবাকে দেখছি না তো। রাজিতার শাশুড়ি রাজিতার কপাল আলতো করে একটা চুমু দিয়ে বলল, কেন, কি হয়েছে আমার মেয়েটার? রাজিতা আনানের মামিকে লক্ষ্য করে বলল, মা বাবা পাশে না থাকলে মানুষজন আবার আমাকে এতিম ভেবে ভুল করবে। রাজিতার এই কথা বলার সময় আনান পাশ থেকে শুনতে পেল। ও বুঝতে পারলো যে কেউ একজন রাজিতাকে কিছু বলেছে। আনান কিছু বলতে যাবে তার আগেই ওর মা বলল, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েটাকে কে এতিম বলবে শুনি? আনানের মামির মুখটা তখন দেখার মতো ছিল। রাজিতা ওকে এভাবে জব্দ করবে হয়তো বুঝতে পারেনি উনি। যত সব ঢং বলে ওখান থেকে চলে গেলেন উনি। পিড়পিড় করে আরও কিছু বলছিল, রাজিতা শুনতে পেল না। রাজিতার চাচার মেয়ে রিমির মুখ হাসি খুশি থাকলেও ওর চাচি আর নীলার মুখে মেঘ জমে আছে। রাজিতাও বেশি ঘাঁটালো না, শেষে আবার ঝড় তুফান শুরু হয়ে যেতে পারে। রাজিতার চাচাদের সাথে আবার ছবি তুলল। এবার আনান রাজিতার পাশে দাঁড়িয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, আজ যে তোমাকে অনেক সুন্দর লাগছে, সেই কথা কি কেউ বলেছে? রাজিতা লজ্জা পেল, কিছুই বলল না। ও ভাবলো যে আনান এতগুলো লোকের সামনে এভাবে বলছে, কেউ শুনলে কী ভাববে? ছবি তোলা শেষ হলে একটু রুমে এসো, কিছু কথা আছে। বেশিক্ষণ ওয়েট করিও না কিন্তু। রাজিতা তবুও কিছু বলল না। ছবি তোলা শেষে রাজিতা বাথরুমে যাবে বলে ওখান থেকে রুমে চলে আসার জন্য পা বাড়ালো। রিমি ওর আশা দেখে বলল, বাথরুমের কথা না বললেও হতো, আমরা সবাই শুনে নিয়েছি যে তোমার ভালোবাসা তোমাকে চুম্বকের মতো টানছে। তার মানে আনান বলা কথাগুলো সবাই শুনেছে। ভাবতেই লজ্জায় নুইয়ে পড়ল রাজিতা। রুমে ঢুকে আনানকে দেখতে পেল ফোনে কার সাথে যেন কথা বলছে। রাজিতাকে দেখতে পেয়ে ফোনটা রেখে বলল, আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম, ও আসছে। রাজিতার মুখটা গোল আলুর মতো করে ফেলল। এভাবে সবার সামনে কেউ ফিসফিস করে বলে, সবাই তো শুনিয়ে নিয়েছে, শুনলে শুনুক, সবার শোনার জন্যই তো বলেছি, নইলে ভাববে যে আমার বউটা মনে হয়। আমি এটুকু বলেই থেমে গেল আনান। রাজিতা বলল, কি এটাই যে আমি আমার বউয়ের খেয়াল রাখি না? হয়েছে, আজ অনেক লোকজন আছে আপনার বউর খেয়াল রাখার। আপনি আজকের জন্যই এই দায়িত্ব থেকে মুক্ত। সবার কথা আলাদা আর আমার কথা আলাদা। আচ্ছা হয়েছে, এবার আমি আসি, সবাই খুঁজবে। আনান রাজিতার হাত টেনে ধরে বলল, সবার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, তোমাকে কেন খুঁজবে? রাজিতা আস্তে করে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, শুধু আমাকে নয়, ভালো করে শুনুন, কেউ আপনাকেও ডাকছে। আনান কান পেতে শুনল যে সত্যি কেউ ওর নাম ধরে ডাকছে। আরে এ তো নিশাদ, আমার ফ্রেন্ড। আচ্ছা কথাটা পরে বলবেন, চলেন নিশাদের সাথে পরিচয় করিয়ে দিই। বলেই দুজন রুম থেকে বের হতেই শুনতে পেল যে রাজিতার চাচি কাউকে বলছে, আর বলবেন না, আমার ছেলেটার মাথা খেয়ে এখন এসে পয়সার লোভে আনানকে বিয়ে করে নিয়েছে। এরপর ওরা অন্য একটা কণ্ঠ শুনতে পেল, এই জন্যই বলে যে এতে মেয়েদের করুণা করেও ছেলের বউ করা উচিত নয়। মা বাবা থাকতে সন্তানেরা সুশিক্ষা পায় না, আর এদেরকে তো মা বাবা থাকেই না। আমি তো এই মেয়ের হাত থেকে বেঁচে গেছি, কিন্তু আমার ছেলেটা দেশে ফিরে কী যে করবে, বড্ড কষ্ট পাচ্ছে ছেলেটা আমার। মা হয়ে ছেলের কষ্ট কি করে দেখব? কথাগুলো শুনতেই আনানের রক্ত যেন টকবক করে ফুটতে লাগলো। রাজিতার চোখে কান্না চলে এসেছে। রাজিতা ওনাদের সামনে যাওয়ার জন্য পা বাড়াতেই আনান ওকে শক্ত করে চেপে ধরল।
রাগের কারণে আনান রাজিতার হাত এত জোরে চেপে ধরেছে যে রাজিতার হাতটা নড়াতেই পারছে না। আনান দাঁতে দাঁত চেপে বলল, এসব মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যাও। রাজিতা ভেবেছিল যে কথাগুলো শুনে আনান ওকে ভুল বুঝবে, কিন্তু উল্টো আনানই ওকে সাপোর্ট করছে দেখে এবার কষ্ট নেই। আনন্দে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। হাত না ছাড়লে যাব কি করে? আনান হুঁশ হতেই রাজিতার হাতটা ছেড়ে দিল। ফর্সা হাতটা পুরো লাল হয়ে গেছে। আনানের আঙুলের ছাপগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আনান সে দেখে খেয়াল করেই বলল, সরি, আমি বুঝতে পারিনি। খুব লেগেছে? চলো মুভ লাগিয়ে দিই। রাজিতা হাতটা নাড়িয়ে ছাড়িয়ে বলল, আপনি পাগল হয়েছেন, তাড়াতাড়ি যান। আপনাকে খুঁজতে খুঁজতে বেচারা পাগল হয়ে যাচ্ছে। আমাকেও নিশ্চয়ই খুঁজছে এতক্ষণে। কিছুই হয়নি। তারপর দুজনেই ওখান থেকে চলে গেল। রাজিতাকে নিয়ে আনান ওর বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিল। আনানের বন্ধু নিষাদ হা করে রাজিতার দিকেই তাকিয়ে আছে। দেখে রাজিতা অস্বস্তি বোধ করতে লাগলো। নিষাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে হুট করে বলে উঠল, সুবাহা। রাজিতা এবার আনানের দিকে তাকালো, একবার নিষাদের দিকে, তারপর মুখে হাসি নিয়ে আনার চেষ্টা করে বলল, সরি ভাইয়া, আমি রাজিতা। নিষাদ আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আনান ওকে টানতে টানতে ওখান থেকে নিয়ে গেল। রাজিতা কিছুই বুঝতে পারল না। পরিচয় করাতে এসে এভাবে চলে গেল কেন? কিছু না বলেই হুট করে রাজিতাকেও রিমি খুঁজতে খুঁজতে ওখানে চলে এসেছে। রাজিতা আনান আর নিষাদের যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুবাহা নামটা ওর আগেও কোথায় যেন শুনেছে, কিন্তু কোথায় শুনেছে মনে করতে পারছে না। এই একটা সমস্যা, যখন যেটা মনে করার দরকার তখন সেটা মনে পড়ে না। কী রে, চল, এখনও দাঁড়িয়ে আছিস? ভাইয়া তো অনেক আগেই চলে গেছে। কেউ খেয়াল করলে তোকে স্বামী পাগলি আর ভাইয়াকে বউ পাগল বানিয়ে দিবে। চল এবার। তোর খালা শাশুড়ি না কে যেন ডাকছিল। রিমির কথায় ভাবনার সিঁড়ি থেকে নেমে আসে রাজিতা। তারপর রিমিকে উদ্দেশ্য করে বলে, থ্যাঙ্কস। কেন? নিয়ন ভাইয়াকে কথাগুলো বলার জন্য। ওসব নিয়ে আর কিছু বলতে হবে না। আমি জানতাম তুই বলবি না, তাই আমিই বলে দিয়েছি। এই কথা আর তুলবি না। মা জানতে পারলে আমার 12টা বাজিয়ে ছাড়বে। মা ভেবেছে যে তুই নিয়ন ভাইয়ের কানে বিষ ঢেলেছিস। আমিও ভয়ে কিছু বলিনি। তুই ভাই দূরে আছিস, আমি তো কাছেই থাকি সবসময়, তাই আর দোষটা ঘাড়ে নিইনি। হাঁটতে হাঁটতে কথাগুলো বলল রিমি। রাজিতা ওর মাথায় একটা টোকা দিয়ে বলল, তুই আর বদলাবি না। উপকার করে ক্রেডিট নিবি না। বাইরে ভাই, এমন বকা খাওয়ার মতো ক্রেডিট নেওয়ার একমাত্র তোর শোভা পাই। আমি ওসব থেকে দূরেই থাকি। আর একটা হেল্প করতে পারবি? বলে ফেলেন রাজিতা। নিয়ে আসবো কাজী? ফাজলামি না, সিরিয়াসলি বল। ছোট আম্মু কোথায় আছে দেখ তো। বলবি যে চাচু ডাকছে। আর তুই সবসময় আশেপাশে থাকার চেষ্টা করবি। আমার শ্বশুরবাড়ির কারোর সাথে বেশি কথা বলতে দিস না। জানিসই তো ওনার স্বভাব। ওকে ডান। মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আঠার মতো না সরে গোয়েন্দার মতো আমি আমার মায়ের পিছু লেগে থাকবো। আচ্ছা, এবার যা, কাজে লেগে পড়। রাজিতাকে আসতে দেখেই আনানের ছোট খালামণি হাসতে হাসতে বলতে লাগলো, এই যে দেখো রুকমা, এ তোর নতুন ভাবি রাজিতা। দেখছিস কি মিষ্টি দেখতে। বলেছিলাম না? রাজিতা ভাবলো এই তাহলে ওর সেই মামী শাশুড়ি মেয়ে রুকমা, যার সাথে আনানের বিয়ের কথা বলেছিল। দেখতে অতটা খারাপ নয়, তবে স্বভাব মায়ের মতো না হলেও হয়। রাজিতা সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপু? রুকমা নিজের মায়ের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, পড়াশোনা কত দূর? রাজিতা হাসি মুখে উত্তর দিল যে অনার্স সেকেন্ড ইয়ার। কথাটা বলতেই ঠিক ওর মায়ের নাক সিটকিয়ে বলল, আনান ভাইয়া শেষ পর্যন্ত এত ছোট একটা মেয়েকে বিয়ে করলো? রাফসান ভাইয়ের বউ এই ভাইয়ের মতোই ডাক্তার। কি সুন্দর মানিয়েছে দুজনকে। আর আনান ভাইটা কী করলো? রাজিতা বুঝতে পারলো যে এটা ওর মামি শাশুড়ির জেরক্স কপি। তাই মুখে আরও হাসি আনার চেষ্টা করে জোরে জোরে বলতে লাগলো, ও এই ব্যাপার। সমস্যা নেই আপু, আমার অনার্স মাস্টার শেষ করে আপনার ভাইয়ের মতো কোনো একটা ভার্সিটিতে জয়েন করে নিব। কোথায় গেল দেখতো? আমরা সবাই এখানে, আর উনি কোথায়? আনানের ছোটো খালা বলল, আনানকে তো আশেপাশে দেখছি না। ও মনে হয় ততটা বউ পাগল নয়। আর রাফসানকে দেখো, বউ ছাড়া এক পাও নড়ছে না। মনে হচ্ছে আড়াল হলেই ওর বউকে কেউ তুলে নিয়ে যাবে। এটা শুনে রাফসানার মা বলল, তোমার আবার আমার ছেলেটা কি চোখে পড়লো? নতুন বিয়ে করেছে তো, কয়দিন যেতে দাও, দেখবে বউ পাগল হয় কিনা। এখনকার ছেলেরা জিতে সবার কথা শুনছিল আর মাথা নিচু করে মিটমিটিয়ে হাসছিল।
অনেকক্ষণ সবাই গল্প গুজব পড়ল। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একে একে সবাই বিদায় নিল। রাজিতাকে দেখে দেখে আনানের আত্মীয়রা সবাই উপহার দিয়েছেন। আনানের বড় খালা কানের ঝুমকো দিয়েছেন, ছোট খালা দিয়েছেন হাতের বালা, আর ওর মামি দিয়েছেন সুন্দর একটা নেকলেস। যদিও রাজিতার সবগুলো উপহারই পছন্দ হয়েছে, তবে নেকলেসটা ওর বেশি পছন্দ হয়েছে। রাজিতা সব ওর শাশুড়ির কাছে দিয়ে তুলে রাখার জন্য। বিয়ের দিনও বাড়ি গহনাগুলো ওর শাশুড়ির কাছেই রেখেছে। সারাদিন বাড়ি গহনার লেহেঙ্গা পরে থাকতে থাকতে রাজিতা ক্লান্ত হয়ে গেছে। সবাই বিদায় দিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। লেহেঙ্গা চেঞ্জ করারও আর এনার্জি নেই। পরে ভাবলো জানান এসে আবার লেকচার দেওয়া শুরু করবে, এভাবে থাকলেন। তাই লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। আনান সবাইকে বিদায় দিয়ে একটু বাইরে গিয়েছিল। রুমে এসে দেখে যে রাজিতা বাথরুমে। রাজিতা বের হতে আনান বলল, বাহ, আজকে ঠিকই ড্রেস চেঞ্জ করা শেষ। রাজিতা হেসে হেসে বলল, দেখেছেন, আজ আর আপনার জ্ঞান দিতে হবে না। তুমি আসলে একটা গর্দভ। আবার কি করলাম? সারাদিন এত ব্যস্ত ছিলাম যে তোমাকে একটু দু চোখ ভরে দেখতেও পারিনি। ভাবলাম এখন একটু আমার বউটাকে বউ সাজে দেখব, তাহলে নিজেকে একটু বর্বর লাগবে। আর তুমি আজকেই? এটুকু বলেই থেমে গেল আনান। সারাদিন এত কিছু হয়ে গেল, তবু আনান রাজিতাকে দেখা নিয়েই পড়ে আছে। এত ভালো কেন আনান? ভাবতে থাকে রাজিতা। রাজিতাকে চুপ থাকতে দেখে আনান বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে সারাদিন ওসব পরে থাকতে থাকতে তুমিও ক্লান্ত। তারপরেও আমার কথাটা একটু ভাবতে। বিয়ের দিনও কান্নাকাটি করে নাজেহাল অবস্থা ছিল, আবার আজকেও। আপনি চাইলে এখন আবার পড়তে পারি, এখানেই আছে। থাক, এখন আর পড়তে হবে না। যাই, আমিও ফ্রেশ হয়ে নিই। তুমি যাও, শুয়ে পড়ো, কাল আবার সকালে ক্লাস আছে। আমার তো কাল সকালে ক্লাস নেই, পরের শিডিউল থেকে শুরু। তাহলে আপনি কি আগে চলে যাবেন? ওই ঘন্টাখানেকের জন্য আবার বাসায় থাকতে হবে কেন? আমার সাথেই যেও, বলে বাথরুমে চলে গেল আনান। রাজিতা ভাবলো, ও হয়তো কখনো ঠিকঠাক কাজ করতে পারে না। যখন যেটা করার দরকার না সেটা করে বসে থাকে, আবার যখন যেটা করার দরকার সেটা করে না। সারাদিনের কথাগুলো মনে করতে রাজিতার চাচির বলা কথাগুলো কানে বাজতে লাগলো। নিজের অজান্তে চোখের কোণে বই টপ টপ জল গড়িয়ে পড়তে লাগলো। নিজের গলায় থাকা লকেটটা ভাঁজ খুলে অনেক পুরনো ছবি দুটো দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে আল্লাহ কেন ওর বাবা মাকে এত আগেই নিজের কাছে ডেকে নিল। আর ডেকে যখন নিল, ওকে একা কেন বাঁচিয়ে রাখলো? ওর গলার চেনের লকেটটা ছোটোবেলায় ওর বাবা উপহার দিয়েছিল। ভেতরে রাজিতার বাবা আর মায়ের ছবি দেওয়া। রাজিতা হাই স্কুলে ওঠার পর চেনটা আর পরতে পারতো না, ছোট হয়ে গিয়েছিল বলে। পরেও নিয়ন ভাইয়া চেনটাকে আর একটু সোনা লাগিয়ে বড় আর মোটা করে বানিয়ে দিয়েছে। রাজিতা এই চেনটার লকেটটা কখনো গলা থেকে খোলে না। আনানকে পাওয়ার থেকে হারানোর ভয়টা রাজিতার বেশি। যদি কখনো আনান ওকে ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, তাহলেও কোথায় যাবে? ওর তো এই পৃথিবী তার না। আনান এখন সবচাইতে আপনজন। এই কয়েকদিনে যে ও আনানকে নিজের অস্তিত্বের মাঝে মিশিয়ে নিয়েছে। আনান বাথরুমে থেকে বের হয়ে ভেবেছিল যে রাজিতা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাজিতাকে নীরবে কান্না করতে দেখে ও এগিয়ে গিয়ে চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, রাজিতা, রেদওয়ানের চোখের পানি এত সস্তা হলে চলবে না। তুমি আর এখন সাধারণ কোনো মেয়ে নাও, যে কোনো একটা কিছু হলে আর কেঁদে কেঁদে নদী ভাসিয়ে ফেলবে। এসব ছোটোখাটো বিষয় নিয়ে চোখের পানি ফেলবে না। কেউ ইট মারলে পাটকেল না মারতে পারো, অন্তত ইটের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। তারপর সে ইটগুলো দিয়ে নিজের চারপাশে এমন দেয়াল পাথর হবে যেন পরের বার কেউ ইট মারলেও তা তার নিজের দিকেই ফিরে যায়।
আনানের একসাথে এতগুলো কথা বলা শুনে রাজিতা কান্না থামিয়ে হা করে আনানকে দেখছে। রাজিতা চুপ থাকা দেখে আনান আবার বলল, তুমি যে দোষটা করনি তার জন্য যে যাই বলুক না কেন সেটা কখনো কানে তুলবে না, কারণ তুমি জানো তুমি নির্দোষ। রাজিতা অবাক হয়ে বলল, আপনি সত্যিই ছোট আম্মুর কথা বিশ্বাস করেননি তো? আমি জানি উনি মিথ্যে বলেছেন, কিন্তু কতটুকু মিথ্যে বলেছেন সেটা আমার থেকে তুমি ভালো জানো। মানে? আমি তোমাকে ভুল বুঝছি না। আমি জানি সেরকম কিছু হলে তুমি আমার সাথে এত ফ্রাঙ্কলি কথা বলতে পারতে না, কিন্তু নিয়ন ভাইয়ের দিকটাও তোমার জানা জরুরি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি এটা বিশ্বাস করছি যে তুমি নিয়ন ভাইয়াকে কখনো ও চোখে দেখোনি, তার জন্য আমি তোমার মধ্যে যা দেখেছি সেটাকে পিওর ভাতৃবন্ধন বলে। কিন্তু নিয়ন ভাইয়া তোমাকে কীভাবে সেটা কি তুমি জানো? রাজিতা আনানের কথায় কিছু বুঝতে পারছিল না। দেখুন, আপনি কি বোঝাতে চাইছেন জানি না, তবে এটুকু বলতে পারি যে নিয়ন ভাই আমাকে ছোট বোন ছাড়া আর কিছুই ভাবে না। তার চাহনিতে আমি কখনো কোনো বাজে ইঙ্গিত দেখিনি। তাহলে তো এটা একদম পানির মতো ক্লিয়ার যে তোমার চাচি তোমাকে ফাঁসাতে চাইছে। আশা করি নেক্সট টাইম এই ব্যাপারটা নিয়ে সাবধানে থাকবে। আর হ্যাঁ, শুধু এই ব্যাপারটা নয়, যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে সাবধান থাকবে। মনে রাখবে, আমাদের আশেপাশে ছুরি নিয়ে উৎপেতে আছে আমাদের ঘাতক, কখনো শত্রুর বেশে আবার কখনো বন্ধুর বেশে। তাই আমাদের সবসময় সাবধান থাকা উচিত। আর আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। রাজিতা মাথা নাড়িয়ে আনানের কথায় সায় দিল। আনান রাজিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে রাজিতার ব্যথার হাতটা ছাড়িয়ে নিল। তখনকার কথা মনে হতে আনান আবার হাতটা আস্তে করে নিয়ে বলল, খুব বেশি জোরে ধরেছিলাম। কিছু হয়নি তো? আসলে কথাগুলো শুনে রাগ কন্ট্রোল করতে পারছিলাম না। আর তুমি ওখানে গিয়ে কী করতে? মাঝখান থেকে এই নিয়ে পুরো বাসায় একটা সিক্রেট হয়ে যেত। যেমন তোমার চাচি তেমন আমার মামি। আর বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি মানে? পুরো হাত লাল হয়ে আছে এখনও। আর তুমি বলছো কিছুই হয়নি? মুভ লাগিয়েছিলে? না আসলে তুমি কি ছোট বাচ্চা নাকি যে সব সময় আমাকেই খেয়াল রাখতে হবে? আমি তোমার দায়িত্ব নিয়েছি মানে এই নয় যে সব আমিই করব। আমার কথা বাদই দিলাম, অন্তত নিজের খেয়াল রেখো, তাতে আমার কষ্ট কিছুটা লাঘব হবে। কথাগুলো বলে ড্রয়ার থেকে মুভ বের করে রাজিতার হাতে লাগিয়ে দিল। রাজিতা মুগ্ধ হয়ে আনানকে দেখছে। তারপর বলল, আপনার কি সেবা করব আমি? আপনিই বলে দিন। বেশি কিছু তার করতে বলছি না, এই টুকটাক আমাকে এটা সেটা এগিয়ে দিলেই হবে। আমারও তো একটু ইচ্ছে করে বউয়ের সেবা পেতে। রাজিতা মৃদু হেসে বলল, আপনি কথাগুলো এমনভাবে বলছেন যেন কত যুগ হয়ে গেছে আমাদের বিয়ের। আনান অভিমানের সুরে বলল, যে কয়টা দিনই হোক। বলো, তুমি আমায় কোনো হেল্প করেছো? রাজিতা হেসে বলল, আচ্ছা নেক্সট টাইম থেকে করব। খুশি? অনেক খুশি। এবার লক্ষ্মী বউর মতো ঘুমিয়ে পড়ো। না, এখনই ঘুমাবো না, আপনার সাথে গল্প করব। কি গল্প করবে? আপনার যা খুশি বলুন। তারপর আনান ওর জীবনের ছোটোখাটো গল্প বলতে বলতে একসময় দেখে যে রাজিতা ঘুমিয়ে পড়েছে। তার কিছুক্ষণ পর আনান নিজেও ঘুমিয়ে পড়ে। নাস্তা শেষে আনান হাতে ঘড়ি পড়তে পড়তে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, আমি কিন্তু রেডি, তোমাকে আর 5 মিনিট দিচ্ছি, এর মধ্যে রেডি হয়ে নিচে আসো। রাজিতা সবুজ রঙের ওড়নাটা ঠিক করতে করতে বলল, আপনার 5 মিনিট কে চায়? আমি রেডি, চলুন। এতক্ষণে আনান রাজিতার দিকে তাকায়। সবুজ ড্রেসটা রাজিতাকে দেখে আনানের মনটা প্রশান্ত হয়ে যায়। আনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাজিতা ওর মুখের সামনে হাত নাড়িয়ে বলতে লাগলো, হ্যালো মিস্টার, এই না আপনার দেরি হয়ে যাচ্ছে, এখন এভাবে দাঁড়িয়ে পড়লেন যে? চলুন, আমার তো দেরি হলেও সমস্যা নেই। আনানের চমক ভাঙতেই তাড়াতাড়ি করে বের হয়ে গেল রুম থেকে। আনান রাজি তোর মাকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই আনান বলল, দেখি তোমার হাতটা দেখি। আরে আপনি আবার আমার সে হাত নিয়ে পড়ে আছেন? কিছুই হয়নি, এখন একদম পারফেক্ট। এই যে দেখুন, বলে রাজি তোর বাম হাতটা আনানকে দেখাতে লাগলো। আনান খপ করে ওর হাতটা ধরে অনামিকা আঙুলে একটা রিং পরিয়ে দিতে দিতে বলল, তুমি কি ভেবেছিলে বলো তো? আমি তো রিংটা পরানোর জন্য হাতটা চাচ্ছিলাম। আমি তো ভাবলাম তুমি আসলে একটা বুদ্ধ, আমার কোনো সারপ্রাইজে আর সারপ্রাইজ থাকতে দাও না। আবার কি করলাম, এই যে এই রিংটা কিনেছিলাম বিয়ের দিন তোমার হাতে পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কান্নাকাটি আর অভিযোগের ভিড়ে সব মাটি করে দিলে। কাল ভাবলাম যে সেদিন যা হয়েছে হয়েছে, আজ রাতে রিংটা দিব। তুমি কি করলে? কালকে সব প্ল্যানও ভেস্তে দিলে।
তাহলে আজ কেন দিলেন? আজ দিলাম কারণ আমি চাই না আমার বউয়ের দিকে অন্য কেউ নজর দিক। এই রিং দেখে সবাই বুঝে যাবে আমি বিবাহিত। তোমার বুদ্ধিশুদ্ধি কবে হবে আল্লাহই ভালো জানেন। রাজিতা বারবার খুঁটিয়ে খুঁটিয়ে রিংটা দেখছিল। আনান বলল, কি পছন্দ হয়েছে? খুব। তোমাকে একটা কথা বলার ছিল। রাজিতা রিংটা দেখতে দেখতেই বলল, বলুন। তোমার নীলা আপু মেয়ে হিসেবে কেমন? আনানের মুখে নীলার নাম শুনেই রাজিতার বুকের মধ্যে দক করে উঠল। আজ আনান হঠাৎ নীলার কথা কেন জানতে চাইছে? কাল নীলাকে অনেক সুন্দর লাগছিল বলে আনান আবার নীলার উপর ক্রাশ খায়নি তো? না, তাহলে তো আজ ওকে রিং পরিয়ে দিত না। 7-5 ভাবতে ভাবতে আবার আনানের গলা শুনতে পেল। কি হলো বলো? রাজিতার চোখ মুখ পংশুবর্ণ ধারণ করেছে। আনান রাজিতার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। আর তোমার আবার কি হলো? তুমি যা ভাবছো তা নয়। আমি তো নিষাদের জন্যই জিজ্ঞেস করেছি। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। নিষাদের কথা শুনে রাজিতা যেন দেহে প্রাণ পেয়ে ফেল। আনানের কাঁধের উপর মাথা দিয়ে দুহাত দিয়ে শক্ত করে আনানের এক বাহু চেপে ধরে রাজিতা বলল, আমি তো ভেবেছিলাম আপনি। আনান রাজিতার মাথায় আলতো করে একটু চুমু দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে? পাগলি একটা, এসব বাজে বাজে চিন্তা স্বপ্নেও ভাববে না। তাহলে আমি কিন্তু তোমাকে স্বপ্ন দেখতে দিব না। রাজিতা মুখে এক ঝিলিক হাসি রেখে টেনে বলল, স্বপ্ন দেখা আপনি আটকাবেন কি করে? ঘুমোতেই দেব না, তাহলে আর স্বপ্ন দেখবে কি করে শুনি? রাজিতা আনানের কাঁধ থেকে মাথা তুলতে যাচ্ছিল। আনানোর হাতটা রাজিতার কাঁধের উপর দিয়ে বলল, এভাবেই থাকবে কিন্তু। কথাটা বলে রাজিতা ড্রাইভারের দিকে তাকালো। আনান বুঝতে পেরে বলল, ওর কাজ ও করছে। রাজিতা কিছুটা লজ্জা পেয়েছে। নিষাদের কথা মনে হতেই সুবাহা নামটা মনে পড়ে গেল। রাজিতা তাই আনানকে জিজ্ঞেস করেই ফেলল, সুবাহাকে? নামটা শুনে আনানের হার্টবিট বেড়ে গিয়েছে। ওর হার্টবিটের দ্রুত গতির টিপ টিপ শব্দটা রাজিতা উপলব্ধি করতে পারল। সুবাহা নামটা শুনে আনান রাজিতাকে আরও শক্ত করে ধরল। আনানকে চুপ থাকতে দেখে রাজিতা আবার বলল, নিষাদ ভাইয়া সেদিন আমাকে দেখে সুবাহা বলল কেন? আসলে সুবাহা হচ্ছে বলে আনান থেমে গেল। তারপর আবার বলল, সুবাহা হচ্ছে নিষাদের এক্স গার্লফ্রেন্ড। উনি এখন কোথায় আছে? আর নিষাদ ভাইয়া আমাকে দেখেই বা কেন ওই নামটা বলল? সুবাহা আসলে মারা গেছে। রাজিতা আনানের বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অবাক হয়ে বলল, মারা গেছে মানে? কীভাবে? আরেকদিন বলবো বলে কিছুক্ষণের জন্য দুজনে নীরব হয়ে গেল। একটু পরে ওরা ক্যাম্পাসে পৌঁছে গেল। রাজিতার আগে আনান গাড়ি থেকে নেমে চলে গেল। আনানের এমন ব্যবহার দেখে রাজিতা কিছুটা অবাক হয়ে গেল। ভাবল যে হয়তো আনানের ক্লাস দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই সুবাহা নামটা শুনে আনানের এমন প্রতিক্রিয়া কেন ছিল? আর কীভাবে বা এই সুবাহা মারা গেল? এসবের কোনো কিছুই মানে বুঝতে পারছিল না রাজিতা। নিশ্চয়ই এর মধ্যে কোনো বড় রহস্য লুকিয়ে আছে। কিন্তু সেটা কি? আনান কি ওকে বলবে? আর নিষেধের জন্য নীলার কথাই বা কেন জিজ্ঞেস করছিল? এটা কি নিষেধ বলেছে নাকি আনান নিজেই বলছে? এতগুলো প্রশ্ন রাজিতার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে গাড়ি থেকে নেমেও কখন সিঁড়ির সামনে চলে এসেছে বুঝতেই পারেনি। রাজিতা সিঁড়ির প্রথম ধাপে পা রাখতে চমকে উঠে পড়ে যাবে ঠিক তখনই কেউ এসে ওর সামনে থেকে হাতটা টান মারে। রাজিতা কিছু বুঝে ওঠার আগে আর এক হাত সিঁড়ির রেলিংয়ে ধরে সামনের দিকে গিয়ে তাকায়। দেখে যে সেখানে ওর ফ্রেন্ড সিনান দাঁড়িয়ে আছে। এক হাত দিয়ে রাজিতাকে ধরে আছে আর এক হাত সিঁড়ির রেলিংয়ে। এরপর রাজিতা নিজেই সামলে নিতে সিনান ওর হাতটা ছেড়ে দিয়ে কিছুটা ধমকে সুরে বলল, কী রে, দেখে চলতে পারিস না? চোখ কি আকাশে থাকে? আমি না থাকলে তো এতক্ষণে। বলেই থেমে যায় সিনান। রাজিতা উপরে উঠতে উঠতে বলতে থাকে, থ্যাঙ্কস। রাজিতাকে 3 তলায় ক্লাস হয়। আজ ওদের যে রুমে ক্লাস আছে রাজিতা ওদিকেই যাচ্ছিল। সিনান ওকে থামিয়ে দিয়ে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? সিনিয়রদের ক্লাস হচ্ছে। এই কথা শুনে রাজিতার মনে পড়ে গেল যে এখন তো ওর ক্লাস নেই। কিন্তু সিনান কেন এত আগে এসেছে? কৌতূহল থামিয়ে রাখতে না পেরে রাজিতা বলল, ক্লাস নেই তাহলে তুই এত আগে এসেছিস কেন? আমার একটু কাজ ছিল। কিন্তু তুই তো এত আগে আসার বান্দা নয়। রাজিতা আমতা আমতা করে বলল, আসলে তোকে বলাই হয়নি। আমার বিয়ে হয়ে গেছে। জানি, কিন্তু তার সাথে আকি ক্যাম্পাসে আসার সম্পর্ক কি? বুঝলাম না। আমার হাজব্যান্ড হচ্ছে। এটুকু বলতে দেখতে পেল ওদের এক স্যার এদিকেই আসছে। তখন সিনান ওকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। যদিও রাজিতার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সিনান সকালের নাস্তা করেনি বলে ওর সাথে যেতে রাজি হয়ে গেল। কারণ ও একা একাই বা কী করবে? তার চেয়ে সিনানের সাথে গল্প করে সময় কাটাবে। সিনান সবটা শুনে
যেন হা হয়ে গেল। ওর যেন বিশ্বাসই হতে চাচ্ছিল না যে ওদের নতুন স্যারই রাজিতার হাজব্যান্ড। রাজিতার অন্যান্য ফ্রেন্ডদের প্রতিক্রিয়াটাও একই ছিল এটা শুনে, যে আনানি ওর হাজব্যান্ড। সবার মধ্যে একটা কানাঘুষা চলতে লাগলো। কেউ কেউ আবার রাজিতাকে বলেই ফেললো, আমার তো মনে হয় রাজিতার জন্যই স্যার আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছে। আমরা তো তাই মনে হয়। এত সুন্দরী বউকে একা ক্যাম্পাসে ছাড়ার সাহস পায়নি। আমার তো মনে হয় রাজিতার উপরে ওনার মোটেও বিশ্বাস নেই। স্যার হয়ে চলে এসেছে বউয়ের উপরে নজর রাখার জন্য। আরে হতে পারে অতিরিক্ত ভালোবাসা, চোখের আড়াল করতে চাইনি। কি রোমান্টিক রে বাবা, বউকে চোখের আড়ালও হতে দেবে না। ইস, আমার যদি এরকম একটা হাজব্যান্ড থাকতো, যেমন চেহারা তেমন হ্যান্ডসাম আর তেমনই অ্যাটিটিউড। যখন হাঁটে মনে হয় বাকি সব ফিকে হয়ে যায়, শুধু ওনাকেই চোখে পড়ে। কি বেহায়া মেয়ে রে বাবা, বান্ধবীর বরের দিকে নজর দিতে নেই, তার উপরে আবার স্যার। আচ্ছা স্যারকে আমরা তো ধুলাভাইয়ের বলতে পারি, সে সাহস আছে তোর? রাজিতা শোন, স্যার যখন প্রশ্ন তৈরি করবে তখন স্যারকে ভুলিয়ে বালিয়ে আমাদের জন্য প্রশ্ন জোগাড় করে দিবি। স্যারকে তোমার গাধা মনে হয়? আচ্ছা স্যারকে আমরা এখন থেকে দুলাভাই স্যার বলবো। আচ্ছা রাজিতা, তোর হাজব্যান্ড স্যারের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? কী কাজ? আমাদের সবার সামনে রাজিতা স্যারকে আই লাভ ইউ বলবে। আইডিয়াটা কেমন? নেহার মুখে এমন প্রস্তাব শুনে সবাই রাজিতাকে ঘিরে ধরল। রাজিতা এতক্ষণ চুপচাপ সবার কথা শুনছিল আর মিটমিটিয়ে হাসছিল, কিন্তু এবার আর চুপ থাকতে পারল না। তোরা কি পাগল হয়ে গিয়েছিস? কি বলছিস? তোদের ধারণা আছে এটা কোনো পার্ক বা রেস্টুরেন্ট পাসনি, এটা একটা ভার্সিটি। আর উনি একজন টিচার। রাজিতার কথা শুনে ওর এক বান্ধবী বলে উঠল, বিয়েতে আমাদের ইনভাইট না করার জন্য এটা তোর শাস্তি। আমাদের সাথে আলাদাভাবে পরিচয় করাতে হবে না, এই কাজটা করলেই হবে। রাজিতা রাগান্বিত হয়ে বলল, প্লিজ তোরা বোঝার চেষ্টা কর, উনি ভার্সিটির সিনিয়র, কোনো ভাই নয় যে র্যাগিংয়ের কথা বলে পার পেয়ে যাব। মালিহা বলল, আরে ভাই আমার তো তোকে র্যাগিং করছি না, আর স্যার তো তোর হাজব্যান্ডই, অন্য কাউ তো নয়। আর হাজব্যান্ডকে আই লাভ ইউ বলাটা কোনো ব্যাপার হলো? সবার জোড়াজুড়িতে না থাকতে পেরে রাজিতা রাজি হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে আনান স্যার ক্লাসে আসবে। রাজিতার বুকের মধ্যে টিপ টিপ করছে, মনে হচ্ছে যে হাতুড়ি দিয়ে কেউ হৃৎপিণ্ডের মধ্যে আঘাত করছে। সবাই খুব এক্সাইটেড। এর মধ্যে একটা ছেলে আবার কয়েকটা লাল গোলাপও জোগাড় করে ফেলছে। সেগুলো দিয়ে রাজিতা আনানকে প্রপোজ করবে। ক্লাসের মধ্যে স্যারকে প্রপোজ, নতুন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অনেকে আবার ভিডিও করার জন্য রেডি হয়ে আছে। সবাই স্যারের আসার অপেক্ষায় আছে, স্যারের প্রতিক্রিয়াটা দেখার জন্য। সবার আর তর সইছে না। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে হাতে অ্যাটেনশনের ফাইলার নিয়ে আগমন ঘটে আনানের। আনান ক্লাসে ঢুকতেই রাজিতার বিবর্ণ মুখ দেখতে পায়। সবার চোখে মুখে এক রহস্যের ছাউনি দেখতে পায়। আনান কিছু বুঝে ওঠার আগে নেহার ওর আরেক বান্ধবী রাজিতার হাতে ফুলগুলো দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় আনানের সামনে। রাজিতা হাতটা পেছনে রেখে সবাই ওকে ইশারা করছে প্রপোজ করার জন্য। আনান বুঝতে পারছে না কি হচ্ছে। ও কিছু বলার আগে রাজিতা ওর হাতে ফুলগুলো আনানের হাতে গুঁজে দিয়ে আস্তে করে বলল, আই লাভ ইউ বলে এক দৌড়ে নিজের জায়গায় চলে এলো। আনান ফুলগুলো হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে। এটা কি হলো ওর সাথে? রাজিতার ফ্রেন্ডরা ভেবেছিল যে রাজিতা হয়তো শেষ পর্যন্ত কাজটা করতে পারবে না, কিন্তু রাজিতা ওর কাজটা শেষ করার সাথে সাথেই পুরো ক্লাসের সবাই চেঁচিয়ে উঠল। অনেকে আবার ভিডিও করছে। আনান যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলো তখন মনে মনে অনেক খুশি হলেও ভিডিও করা দেখতেই ওর টনক নড়ল। এই ব্যাপারটা বাইরে জানাজানি হয়ে গেলে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। ফুলগুলো টেবিলের উপর রেখে সবাইকে একটা ধমক দিয়ে বলল, স্টপ ইট। আমার ভাবতেও অবাক লাগছে যে তোমরা একটা ভার্সিটির স্টুডেন্ট। ভিডিও বন্ধ করো আর সবার ফোন থেকে ভিডিও ডিলিট করে দিবে। এর মধ্যে থেকে একটা ভিডিও যদি থাকে তাহলে ভালো হবে না কিন্তু। আর কেউ এই ভিডিও রেখে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলে তাকে খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না, আর তারপর কী হবে তা তোমরা কল্পনাও করতে পারবে না। আনানের কথা শুনে সবাই ভিডিও করা বন্ধ করে দিয়েছে। রাজিতা ভয়ে জড়সড় হয়ে গেছে। বন্ধুদের পাল্লায় পড়ে কেমন কাজ করে ফেললো বুঝতেই পারেনি। আনান ওকে এত কেয়ার করে, আর ও আনানের সম্মানের কথা একবারও ভাবলো না। আনান নিশ্চয় ওর উপরে অনেক রেগে আছে। নিজের বন্ধুদের উপর আর নিজের উপর রাজিতার অনেক রাগ হচ্ছিল। আনান আবার বলতে লাগলো, তোমরা এখানে পড়াশোনা করতে এসেছো, মজা মস্তি করার জন্য নয়।
মজা মস্তি করার জন্য আরও অনেক জায়গা আছে। এই কাজটা তোমরা যদি অন্য জায়গায় করতে আমি অনেক খুশি হতাম, কিন্তু এখন আর আমি খুশি হতে পারছি না, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান আর আমি এখানে শুধুই তোমাদের টিচার। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটো আলাদা জিনিস। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কখনো এক করবে না। আজকের মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম কথাগুলো যেন মাথায় থাকে। বাইরে দুলাভাই হিসেবে তোমরা যে কোনো কিছু করতেই পারো, আমি মাইন্ড করব না, কিন্তু যতক্ষণ ক্লাসে থাকবো ততক্ষণ আমি শুধুমাত্র তোমাদের একজন টিচার। আর টিচারের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমরা ভালো করেই জানো। রাজিতা সহ ক্লাসের সবাই মাথা নিচু করে আছে, সবার মুখটা একবার দেখার মতো। ওরা কি কল্পনা করতে পারেনি যে আনানের প্রতিক্রিয়াটা এমন হবে? জানলে কি আর ওরা এমন কাজ করতো? রাজিতার কপালে যে আছে কি আছে তা ভাবে ওরা আরও বিচলিত হচ্ছে। ওদের চোখ বেচারি বিপদে পড়ে গেল। মাত্র ওদের নতুন বিয়ে হয়েছে, ক্যাম্পাসের ভেতরটা দূরে থাক, ক্যাম্পাসের বাইরেও কেউ হয়তো আনানের দিকে চোখ তুলেও তাকাবে না। আনান রোবটের মতো ক্লাস নিতে লাগলো, আর সবাই চুপচাপ রোবটের মতো ক্লাস করতে লাগলো। পুরো ক্লাস জুড়ে একটা থমথমে ভাব বিরাজ করছে। আনান ক্লাস থেকে বের হয়ে যেতে সবাই রাজিতাকে সরি বলতে লাগলো। রাজিতার মুখে একাকাশ মেঘ জমিয়ে বসে আছে, যেন একটু দমকা হাওয়াতেই ঝড় তুফান আর কান্নার বৃষ্টি শুরু হয়ে যাবে। চোখের পানিগুলো যেন টুস করে পড়ার অপেক্ষায় আছে। সিনান সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে ওকে পরেও সরি বলা যাবে, আগে স্যারকে সরি বলতে হবে। স্যার আসার সাথে সাথে যদি আমাদের সাথে বন্ডিংটা খারাপ হয় তাহলে বাকি বছর কীভাবে ক্লাস করব? আর আইডিয়াটা কাজ যেন ছিল, নেহা চল তুই আর 2-3 জন আমার সাথে চল, স্যারকে সরি বলতে হবে। নেহা মুখটা কাচুমাচু করে বলল, আমাকে যেতেই হবে? না গেলে হয় না, তোরাই যা। স্যারের যা রাগ দেখলাম, আমার তো এখন স্যারের সামনে যেতেই ভয় লাগছে। মালিকা বলে উঠল, আইডিয়াটা দেওয়ার সময় মনে ছিল না? ওর কথা শুনে নেহা কিছুটা রেগে গিয়ে বলল, এখন তো সব দোষ আমার, তোমরা আমার সাথে তাল না মিলালে কি আমি একা একা পারতাম? তখন তো নিজেরাও খুব নাচছিলে, আর এখন এসে যত দোষ নন্দঘোষ। ওদের আর একটা ফ্রেন্ড বলল, আরে ভাই তোরা গেলে চল, স্যার আবার ক্লাস থাকতে পারে, এখানে সময় নষ্ট না করে চল। এরপর নেহা, মালিহা, সিনান আর ওদের আরও 2টা ফ্রেন্ড গেল আনানের সাথে দেখা করতে। বাকি সবাই ওদের ফেরার অপেক্ষায় করতে লাগলো। রাজিতা অনেক কষ্টে নিজের কান্নাগুলো চেপে রেখেছে। ক্লাসের সবার সামনে তো আর কান্না করা যাবে না। ওর নিজেকে খুব অসহায় লাগছে। এত কিছু হয়ে যাবে ও ভাবতেও পারেনি। ও নিজেও বুঝতে পারেনি যে এই কাজটা করে বসবে। মিনিট 5 পর নেহারা থমথমে মুখ নিয়ে ফিরে আসলো আনানের অফিস রুম থেকে। ওরা আসতেই সবাই ঘিরে ধরলে কী হয়েছে তা শোনার জন্য। সিনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কী আর হবে, সে লেকচার। আরেকটা ছেলে আবার বলে উঠল, বোন তোরা যাই করিস জীবনে কখনো টিচারকে বিয়ে করিস না, ছাত্রী ভেবে সারা জীবন জ্ঞান দিতে দিতে মেরে ফেলবে। নেহা রাজিতার দিকে এগিয়ে গিয়ে বলল, সরি রে দোস্ত। আমি বুঝতে পারিনি এতে কিছু হয়ে যাবে। রাজিতার কারো সাথে একটা কথাও বলল না, পরের ক্লাস চুপচাপ শেষ করলো। রাজিতার ক্লাস শেষ হতে একটু দেরি হলো। ও গাড়ির কাছে গিয়ে দেখে যে আনান গাড়িতেই বসে আছে। কতক্ষণ বসে আছে কে জানে। রাজিতা গাড়িতে বসতে বসতে বলল, কতক্ষণ বসে আছেন? আনান কোনো উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না। প্রথম দিকে রাজিতা কয়েকবার সরি বলল, কিন্তু আনানের কোনো প্রতিক্রিয়া না দেখে পরেও নিজেও চুপ করে গেল। রাজিতাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে বেজে গেল। ক্ষুধায় রাজিতার পেটে ছুঁ দৌড়াচ্ছে। সেই সকালে 2টো রুটি আর একটা ডিম খেয়ে বেরিয়েছে। এর মধ্যে আর কিছুই খায়নি। ওর ফ্রেন্ডরা সবাই ক্যান্টিনে গিয়েছিল খেতে, কিন্তু ও ক্লাসে বসেছিল। তখন খেতে মন চাচ্ছিল না, কিন্তু এখন আর থাকতে পারছে না। কিন্তু বাইরে থেকে এসে গোসল না করে যদি খেতে বসে, ওর শাশুড়ি আর আনান কী ভাববে? তাই ভাবলো যে আগে গোসল করে নিবে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বাথরুমের দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো যে আনান ভেতরে আছে। ও টলতে টলতে কাপড়গুলো নিয়ে অন্য রুমে বাথরুমে চলে গেল। কোনো রকম গোসলটা সেরে বের হতে দেখলো যে আনান খেতে বসে গেছে। ওর শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে। এই সময়টা উনি রেস্ট নিচ্ছে, আনানও খেয়ে নিচ্ছে। তার মানে রাজিতাকে এখন একা একাই খেতে হবে। রেগে আছে বলে কি একসাথে খাওয়াও যাবে না? রাজিতা রাগে ফুঁসছে শুধু।
সেই তখন থেকে কথা বলার চেষ্টা করে যাচ্ছে আর উনি ভাব নিয়ে বসে আছে। এসব ভাবতে ভাবতে ভেজা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেল রাজিতা। অনেকক্ষণ পর ছাদ থেকে এসে দেখলো যে আনান রুমে নেই। পেটে ক্ষুধা থাকলেও রাজিতার এখন খাওয়ার কোনো ইচ্ছে নেই। ঘুমও চোখে টলমল করছে, তাই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল রাজিতা। সন্ধ্যার দিকে ওর শাশুড়ি ডাকে, ঘুম ভাঙলো, এতক্ষণ ঘুমিয়েছে। ওর শাশুড়ি কী ভাবছে কে জানে। রাজিতা তাড়াতাড়ি উঠে বসলো। ওর শাশুড়ি ওর কপালে হাত দিয়ে বলল, শরীর খারাপ নাকি রে মা? অনেকক্ষণ দেখলাম শুয়ে আছিস। একটু আগে আনান এসেছিল রুমে, আমি ভাবলাম যে তুই হয়তো জেগে আছিস, সন্ধ্যায় ঘুমাতে হয় না, উঠে একটু হাঁটাহাঁটি কর। রাজিতা বলল, না মা, আমি ঠিক আছি, ক্লাস থেকে এসে একটু ক্লান্ত হয়ে লাগছিল, তাই আর কি। এত দূর থেকে ক্লাসে যেতে তোর খুব কষ্ট হয়ে যায় তাই না? না মা, আপনার ছেলে তো যায়, কষ্ট হবে কেন? আমার ছেলের দূর দূরান্তে যাতায়াত করার অভ্যাস আছে, তোর তো নেই। আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তাহলেই ভালো। তুই দুপুরে খাসনি মনে হয়। রাজিতা শুকনো হেসে বলল, ফ্রেন্ডদের সাথে খেয়েছিলাম, আর খেতে মন চাচ্ছিল না। রাজিতা সত্য বললে হয়তো শাশুড়ি রাগ করতো, তাই মিথ্যে বলল। মানুষটা ওকে কত ভালোবাসে। আচ্ছা, ওর মা থাকলেও কি এভাবে খেয়াল রাখতো সব কিছু? ও কখনো কি করলো না করলো, কখন কি খেলো না খেলো। ও চাচার বাসাতেও ক্ষুধা লাগলে খেয়ে নিত, কারো বলার আশায় রাখতো না, কারণ ওখানে এভাবে কেউ ওর খেয়াল রাখতো না। কিন্তু এখন ভালোবাসা কি ওর কপালে সইবে? রাজিতা সারাদিন না খেয়ে থাকার কারণে মাথাটা ভারী হয়ে আছে, তুলতে পারছে না, বমি বমিও পাচ্ছে, কিন্তু শাশুড়িকে কিছু বলার সাহস পাচ্ছে না। সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যার দিকে চা মুখে দেওয়ার সাথে সাথে রাজিতা বমি আর আটকে রাখতে না পেরে বাথরুমে গিয়ে বমি করে দিল। শাশুড়ি পানির গ্লাস এগিয়ে দিল, তারপর রাজিতাকে ধরে রুমে নিয়ে শুয়ে দিল। আনানকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। উনি তো অন্য কিছু ভেবে বসে আছেন। আনান এসে দেখলো যে রাজিতা বিছানায় শুয়ে আছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা ক্লান্ত। একদিনই চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না। আনানকে আসতে দেখে আনানের মা বলল, তোর ডাক্তার আঙ্কেলকে খবর দিবি কি? আনান রাজিতার পাশে বসে বলল, আচ্ছা, আগে আমি দেখছি। আচ্ছা বলেই উনি রুম থেকে চলে গেলেন। রাজিতা বুঝতে পারল না যে না খেয়ে থাকার কারণে ওর এমনটা হয়েছে। এর আগেও যখন অনেকক্ষণ না খেয়ে থাকতো তখন এমনটা হয়েছে। ওর শাশুড়ি চলে যেতে রাজিতা আনানকে বলল, মাকে বলুন চিন্তা না করতে, আমার আসলে কিছুই হয়নি, না খেয়ে থাকার কারণেই। শেষের কথাগুলো রাজিতা আস্তে আস্তে বলল, তারপর আবার বলতে লাগলো, সরি, আর কতক্ষণ কথা না বলে থাকবেন, এবার অন্তত কিছু বলুন। আনান ওর হাত আর কপাল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, না খেয়ে থাকার মানেটা কি? আমি তোমার উপর রাগ করবো কি তুমি আমার উপর জিদ দেখিয়ে না খেয়ে বসে আছো? এটা কোনো কথা? রাজিতা আমতা আমতা করে বলল, আমি মোটেও রাগ করিনি। আমি কেন রাগ করব? আমি জানি ভুলটা আমার। আমি তো আপনার রাগ ভাঙাতে চাচ্ছিলাম। আপনি তো আনন্দমুখে শুরু বলল, আমি কি বলেছিলাম যে না খেয়ে থেকে আমার রাগ ভাঙাও? খেতে মন না চাইলে আমি কি করব? আনান রাজিতার কথায় কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাজিতা কিছুই বুঝতে পারল না, চুপচাপ মরার মতো পড়ে রইল। কিছুক্ষণ পরে আনান একটা ট্রে নিয়ে ঘরে ঢুকলো। তাতে একটা গ্লাসে করে ফলের জুস আর একটা বাটিতে করে পানি সহ চিঁড়া ভেজানো আছে। এগুলো দেখে রাজিতা বলল, আরে আপনি এত কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? কিছু একটা খেলেই তো সব ঠিক হয়ে যেত। আনান টেবিলের একপাশে এগুলো নামাতে নামাতে বলল, এতে খুশি হওয়ার কিছু নেই, এগুলো কষ্ট করে আমি করিনি, নিয়তি আন্টি করেছে, আমি শুধু নিয়ে এসেছি। এবার সুন্দর করে এগুলো খেয়ে নাও। নিয়তি আন্টি হচ্ছে ওনাদের বাসার কাজ করে। আনান যখন ছোট ছিল তখন থেকেই উনি আছেন। ওনার একটা ছেলে আছে, আর ওই ছেলেটাই আনন্দের গাড়ির ড্রাইভার। বউ বাচ্চা নিয়ে আনন্দের ফ্ল্যাটের নিচতলাতে ছোট্ট রুমটাতেই থাকে। ছিঁড়া রাজিতার একদম অপছন্দ, কিন্তু এখন না খেয়ে উপায় নেই। ও পেট ভরে খেলেই সব ঠিক হয়ে যেত। আনান শুধু শুধু এসব করতে গেল। এসব ভাবতে ভাবতে উঠে বসে রাজিতা। ওর মনে হচ্ছে যে ও কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে। ফলের জুসটা এক চুমুকে শেষ করে নাক কুচকে চিঁড়ার বাটিটা হাতে নিতে আনানের দিকে একবার তাকালো, তারপর বলল, আমার এই অপছন্দের জিনিসটা খেতে পারি, তবে একটা শর্তে। রাগ করে আছি আমি, আর শর্ত দিচ্ছ তুমি? আজব মেয়ে, কপালে জুটেছে বাবা। আগে বলুন আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আচ্ছা ভাবে দিয়েছি, তবে নেক্সট টাইম আবার যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে অসুস্থ হয়ে যাও তাহলে আর ক্ষমা নেই। রাজিতা চোখ মুখ বুজে ছিঁড়া পানি খেতে লাগলো।
আনান কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি কি এমনি এমনি রাগ করেছি? তোমার আর তোমার ফ্রেন্ডদের আক্কেল দেখে আমি অবাক হয়ে গেছি। কোনো কমন সেন্স নেই একটারও। এই খবরটা কোনোভাবে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়লে কী হবে জানো? প্রথমে বদনাম হবে ভার্সিটির, তারপর ডিপার্টমেন্টের, তারপরে তোমার। আমার এখানে কিছুই হবে না, কারণ আমি মাত্র জয়েন করেছি। আমাকে কেউ এভাবে চেনেই না। সবাই এটাই রটিয়ে দিবে যে স্টুডেন্ট হয়ে ক্লাসের মধ্যে স্যারকে প্রপোজ। বুঝতে পারছো ব্যাপারটা? অন্য সব বাদই দিলাম, অন্তত নিজের কথাটা তো ভাবতে। রাজিতা অপলক দৃষ্টিতে আনানকে দেখছে আর ওর কথাগুলো শুনছে। আনানও রাজিতার দিকে তাকিয়ে কথাগুলো বলল। রাজিতাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আনান আবার বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? সরি বলেছি তো। সব কিছু সরি দিয়ে হয়? তাহলে কি করতে হবে আপনিই বলুন। আপাতত একটু রেস্ট নাও, মা চিন্তা করছে। কি হলো? আমি যাই মাকে বলে আসি যে তার আদরের বৌমা না খেয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছে। বলে আনান রুম থেকে বের হয়ে গেল। রাজিতা একটু শুয়ে থাকার পর যখন একটু ভালো লাগছিল, উঠেও শাশুড়ির রুমে গেল। সেখানেও শাশুড়ি আর আনানও ছিল। রাতে খাওয়ার সময় আনানের মা রাজিতার প্লেটে মাছ, তরকারি, ভাত এটা সেটা তুলে তুলে দিতে দিতে বলল, আমি বলেছিলাম কি আনান, টিচার্স কোয়ার্টার পেলে তোরা দুজন ওখানে উঠে যা। আনানের মা কথাটা বলার সাথে সাথে আনান আর রাজিতা দুজনেই একসাথে বলে উঠল, কেন? বলেই দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে থাকলো। ওদের প্রতিক্রিয়া দেখে আনানের মা আনানকে উদ্দেশ্য করে বলল, দেখছিস না রাজিতার জন্য এত দূর থেকে ক্লাস করা কষ্ট হয়ে যাচ্ছে। আনান খাওয়া দাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, কেন? আমি তো এখন থেকেই রোজ যাব, তাহলে সমস্যাটা কোথায়? আর দুদিন না যেতেই তোমার কেন মনে হচ্ছে যে ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছে? ও তোমাকে বলেছে কিছু? কথাগুলো বলে রাজিতার দিকে তাকালো আনান। আনানের ইঙ্গিত বুঝতে পেরে রাজিতা মাথা ঝাঁকালো। রাজিতার দিকে ওভাবে তাকাতে দেখে আনানের মা বলল, তুই ওর দিকে ওভাবে তাকাচ্ছিস কেন? ও কিছু বলেনি, আমি নিজেই বলেছি। সামনের মাসেটাতে কোয়ার্টার দিতে চেয়েছে, নিয়ে নে। রাজিতা এবার মুখ খুলল, না মা, এসব আপনি কি বলছেন? আপনারা থাকতে আমরা আলাদা বাসায় কেন উঠব? আর আমার কোনো সমস্যা হবে না। আজ প্রথম তো, তাই একটু সমস্যা হয়েছে। কয়েকদিন গেলেই অভ্যাস হয়ে যাবে। তারপর আনান বলল, মা তুমিও ইদানিং বেশি বোঝা শুরু করে দিয়েছ। তোমাদের কাছ থেকে দূরে যেতে দেবে না বলে আমাকে বিদেশ পড়তে যেতে দিলে না, আর এখন নিজেরাই দূরে যেতে বলছো? আজব। আনানের মা হাসতে হাসতে বলল, এই দূর কি সেই দূর রে বাবা? তুইও বুঝবি না। তখন ভয় ছিল যে বিদেশে পড়তে গেলে কোনো বিদেশিনের খপ্পরে পড়বি, শেষে আমাদের ভুলেই যাবি। এখন তার সেই ভয় নেই। আর তাছাড়া বেশি দূরের নয়, ছুটির 2 দিন আমাদের সাথে থাকবি। আমি আর তোর বাবাও গেলাম। আনান খাবার খেতে খেতে বলল, মা তোমাদের মাথায় এসব আজব লজিক কে ঢুকাই বলো তো? আজ যা বলেছো বললে, নেক্সট টাইম যেন আমার কথা আর না শুনি। আনানের মা এবার রাজিতার দিকে তাকিয়ে বলল, রাজিতা তুইও একটু বোঝাতো। রাজিতা এক ডুব পানি খেয়ে নিয়ে বলল, উনি তো ঠিকই বলেছেন। আমি আপনাদের কাছে আসতে না আসতে আপনারা আমাকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন। আমি কি আপনাদের জ্বালাচ্ছি খুব? আমি তো ভাবছি যে আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি, আর আপনারা আমাকে তাড়ানোর ধান্দায় আছেন। আনানের মা এবার হাসতে হাসতে বলল, আচ্ছা তোদের কথাই থাকবে, কোয়ার্টার উঠতে হবে না, তবে আমার একটা কথা শুনতে হবে। আনানের খাওয়া শেষে ও টেবিল থেকে উঠতে চাচ্ছিল। ওর মায়ের কথা শুনে আবার বসতে বসতে বলল, বলো কি বলতে চাও? কোয়ার্টার তোদের থাকতে হবে না, কিন্তু নিয়ে নে। আনান এবার রেগে গিয়ে বলল, এ আবার কী ধরনের কথা? থাকতে হবে না তাহলে কোয়ার্টার নিব কেন? নিবি কারণ তোদের যার যখন ক্লাস আগে শেষ হয়ে যাবে সে তখন ওখানে গিয়ে বিশ্রাম করতে পারবি। বেশি ক্লান্ত থাকলে ওখান থেকে বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে বাসায় আসবি। আমিও গেলাম তোদের ভার্সিটি দেখতে, তখন ওখানে গেলাম। আনান হাসতে হাসতে বলল, মা কিছু সময় কাটানোর জন্য ওখানে আমার রুম আছে, আর রাজিতার জন্য ক্যান্টিন, লাইব্রেরি, ক্লাস সব পড়ে আছে। এসব নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি বলেছি কোয়ার্টার নিবি, ব্যাস। থাকিস আর না থাকিস কোয়ার্টার নিবি, এটাই আমার শেষ কথা। বলে উনি টেবিল থেকে উঠে গেলেন। ওনার খাওয়ার আগেই শেষ হয়ে গেছে। আনান ওর বাবার দিকে তাকিয়ে বলো, বাবা তুমি কিছু একটা বলো। ওর বাবা খাওয়া তখনও শেষ হয়নি। উনি আরাম করে খেতে খেতে বললেন, আমিও কি বলবো, তোর মা ঠিকই বলেছে। কোয়ার্টার নিয়ে রাখতে ক্ষতি কী? যে কোনো সময় কাজে লাগতে পারে। বাবা তুমিও। না বলেই আনান হাত ধুয়ে সোজা রুমে চলে গেল। রাজিতাও হাত ধুয়ে আনানের পিছু পিছু রুমে গেল। আনান রুমে এসে রাগটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলো। ও বুঝতে পারছে না যে ওর মা হঠাৎ বাসায় কেন নিতে বলছে। রাজিতা আবার কিছু বলেনি তো? রাজিতার কথা ভাবতে না ভাবতে রাজিতার রুমে এসে উপস্থিত।
আনান বিছানার পাশে দাঁড়িয়ে বালিশ ঠিক করতে করতে রাজিতাকে উদ্দেশ্য করে বলল, তুমি কি মাকে কিছু বলেছো? রাজিতা আনানকে পাশ কাটিয়ে বিছানার উপর উঠে বসতে বসতে বলল, কোন ব্যাপারে? কোন ব্যাপারে এখন বুঝতে পারছো না? বাসার ব্যাপারে। আপনার কি মনে হয় আমি কিছু বলেছি? আনান রাজিতার পাশে বসে বলল, না, আমি জানি তুমি কিছুই বলনি।